আজ সুনীতি তার ফুপুর বাসায় চলে এসেছে সাজিদের সাথে দেখা করার জন্য। সুনীতিকে আসতে দেখে তার ফুপু সালমা খন্দকার অনেক খুশি হলেন। বললেন, তুই এসেছিস সুনীতি, তোকে দেখে আমি খুব খুশি হলাম। সুনীতি হালকা হাসলো। এই মুহূর্তেই সাগর এসে বলল, আরে সুনীতি আপু, তুমি ভাইয়ার সাথে দেখা করতে এসেছো নিশ্চয়ই। সুনীতি লজ্জা পেয়ে গেল। সালমা খন্দকার বললেন, সাগর তুই এখন থেকে সুনীতিকে আপু ডাকা ছেড়ে ভাবি বলার অভ্যাস করে নে। কিছুদিন পরেই তো ওর সাথে তোর বড় ভাইয়ের বিয়ে। সাগর মজা করে বলল, আগে বিয়েটা হোক, তারপর না হয় বলবো। এমনও তো হতে পারে যে বিয়েটা ভেস্তে গেল। সাগরের কথা শুনে সুনীতির বুক ছ্যাদ করে উঠল। সালমা খন্দকার বলে উঠলেন, একদম অলক্ষণে কথা বলবি না, সুনীতির সাথে সাজিদের বিয়েটা হবে। সাগর আর কিছু বলল না, সে শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে একবার নিজের ভাইয়ের ঘরের দিকে তাকালো। গতকাল রাতে সে তার ভাইকে কারোর সাথে কথা বলতে শুনেছে। সেগুলো খুব ঘনিষ্ঠ রকমের কথাবার্তা। ছোটবেলা থেকেই সাগর দেখে আসছে সাজিদ তার মায়ের চোখের মণি। সে পড়াশোনায় ভালো এবং মায়ের বাধ্য, এজন্য বেশি ভালোবাসা পেয়েছে। সাগর একটু চঞ্চল আর দুষ্টু স্বভাবের এবং তার পড়াশোনাতেও তেমন মনোযোগ নেই। তাই সালমা খন্দকার সব সময় নিজের বড় ছেলের সাথে তার তুলনা করে। এসব ভেবেই সাগর মৃদু হেসে মনে মনে বলে, তোমার বড় ছেলের মুখোশ সবার সামনে খুলে দেওয়ার সময় বোধহয় এসে গেছে। আমাকে সব সময় তোমার বড় ছেলেকে নিয়ে কথা শোনাও তো, এবার দেখো তোমার বড় ছেলের আসল চেহারা কিভাবে সবার সামনে আনি। সুনীতি চুপচাপ দাঁড়িয়েছিল। সালমা খন্দকার তাকে উদ্দেশ্য করে বলল, সাজিদ নিজের ঘরেই আছে, তুই চাইলে গিয়ে দেখা করে আসতে পারিস। সুনীতি মাথা নাড়িয়ে এগিয়ে গেল সাজিদের রুমের দিকে। গতকাল রাতে সাজিদ ওভাবে কথা বলায় সেটা মোটেও ওর ভালো লাগেনি, তাই তার মন একটু বিষণ্ণ। সুনীতি সাজিদের রুমের সামনে গিয়ে দাঁড়াতেই শুনতে পায় সে কাউকে বলছে, তুমি একদম চিন্তা করো না ইভা, আমি এদিকটা সামলে নিচ্ছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরবো। আর কথা বলতে গিয়েই সাজিদ থেমে যায়। সে লক্ষ্য করে দরজার সামনে হয়তো কেউ দাঁড়িয়ে আছে, তার ছায়া টের পাওয়া যাচ্ছে। তাই সে চেঁচিয়ে ওঠে, কে ওখানে? সুনীতি কেঁপে ওঠে, ভয়ে কিছু বলতে পারে না। সাজিদ ইভাকে বলে, ফোনটা একটু হোল্ড করে রাখো, বলেই সে দরজার সামনে চলে আসে। পর্দা সরিয়ে সুনীতিকে দেখতে পেয়ে বেশ রেগে যায়। সুনীতি কিছু বলতে যাবে, তার আগেই সাজিদ বলে ওঠে, এ কি, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কোনো ম্যানার্স শেখনি? শেষ লাইনটা বেশ চেঁচিয়ে বলে ফেললো। সুনীতি কাঁদতে শুরু করে দিল। তার চিৎকারের শব্দে সালমা বেগম এগিয়ে এসে সাজিদকে বললেন, কি হয়েছে সাজিদ, এভাবে চেঁচাচ্ছিস কেন? সাজিদ কিছু বলে না। সালমা খন্দকার খেয়াল করেন সুনীতি কাঁদছে, তাই তিনি সুনীতিকে জড়িয়ে ধরেন। সুনীতির কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায়। সে বলতে থাকে, বিশ্বাস করো ফুফু, আমি কিছু করিনি, শুধু দরজার সামনে এসে দাঁড়িয়েছিলাম আর তাতেই উনি আমায়। সালমা খন্দকার বেশ রেগে সাজিদকে বলেন, তুমি এভাবে ওকে ধমক দিচ্ছ কেন? আসলে আম্মু, আমি ফোনে একটা জরুরি কথা বলছিলাম, আর এমন সময় আচমকা সাগর সেখানে এসে বলে, তা কার সাথে কি এমন জরুরি কথা বলছিলি তুই যে সুনীতি আপু আশায় এত চটে গেলি? তার চোখে মুখে সন্দেহের বান। সাজিদ ব্যাপারটা স্বাভাবিক করার জন্য সুনীতির কাছে গিয়ে বলে ওঠে, আই এম সরি, আসলে মেজাজটা একটু খারাপ ছিল তো, তাই তুমি কিছু মনে করো না সুনীতি। সুনীতি সাজিদের ওপর ভীষণ রাগ করেছিল, তাই তার কথার কোনো জবাব দেয় না। সালমা খন্দকার সুনীতিকে বলেন, তুই আমার সাথে আয়, আমি আজ সকালে খিচুড়ি রান্না করেছি, তুই তো খিচুড়ি খেতে ভালোবাসিস, চল খেয়ে নিবি। সুনীতি মাথা নাড়িয়ে সালমা খন্দকারের সাথে যেতে থাকে। তাদের যাওয়ার দিকে তাকিয়ে সাজিদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ওরা চলে যাওয়ার পর সাগর সাজিদের সামনে এসে বলে, তা মায়ের ভালো ছেলের আর কি কি রূপ দেখতে হবে? ঠিক করে কথা বল সাগর, আমি বড় ভাই হই তোর। সম্মান করার মতো কাজ করলে সম্মান পাবি, না হলে নয়। একটা কথা জানিস তো ভাইয়া, অতি ভক্তি চোরের লক্ষণ। তোর ওপর আমার কেন জানি সন্দেহ হয়। আসলে কি তুই এতটা ভালো যতটা মানুষকে দেখাস? না মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি কি বলতে চাইছি সেটা তুই খুব ভালোভাবেই বুঝতে পেরেছিস। যাই হোক, একটা কথা মাথায় রাখিস, সুনীতি আপুকে কিন্তু আমি নিজের বড় বোনের থেকে কম কিছু ভাবি না। তাই তুই যদি সুনীতি আপুকে কোনোভাবে ঠকানোর চেষ্টা করিস, তাহলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। এটুকু বলে সাগর বিদায় নিল। এদিকে সাগরের কথা শুনে সাজিদের শরীর বেয়ে ঘাম নামতে থাকে। সে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে। মেজর অভিক তার বন্ধু আরাফাতকে নিয়ে আজ একটু শহর ঘুরে দেখছিল। কতদিন হয়ে গেল দুই বন্ধু একসাথে আড্ডা দেয় না। কাজে এতটা ব্যস্ত থাকতে হয় যে অন্যদের নজর দেওয়ার সময়ই নেই। আজ ঘুরতে ঘুরতে দুজন শহরের শেষ প্রান্তে মফস্বল এলাকায় চলে আসে। এখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস নেয় আরাফাত। একটা গাছের নিচে বসে বলে, তুইও আমার পাশে বস। আবার আমরা হারিয়ে যাই কলেজ জীবনে। অভিক হালকা হেসে আরাফাতের পাশে বসে। আরাফাত যেন স্মৃতির পাতায় হারিয়ে যায়। হঠাৎ করে বলে ফেলে, তোর মনে আছে আমাদের কলেজ দিনের কথা? আমি, তুই আর ও। আরাফাত নিজের কথা সম্পূর্ণ করার আগেই অভিক থামিয়ে দেয়। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে। অভিক বলে, অতীতকে তার জায়গাতেই থাকতে দে, বর্তমানে টেনে এনে এই সুন্দর মুহূর্তটা নষ্ট করিস না। তুই আজও ওকে মনে রেখেছিস? আরাফাতের প্রশ্নে ভীষণ রেগে যায় অভিক।
গা ঝাড়া দিয়ে উঠে বসে বলে, তোকে প্রথম এবং শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আমার সামনে আর ওর নাম নিবি না, ক্লিয়ার? আরাফাত আর কিছু বলে না। সে বেশ ভালোই বুঝতে পেরেছে অভিক মুখে যাই বলুক এখনো অতীতকে আঁকড়ে ধরে আছে, এখনো ভুলে যায়নি অতীতের সেই মুহূর্তগুলো। তাই সে অভিকের কাঁধে হাত রেখে বলে, দুঃখ নিজের মাঝে লুকিয়ে রাখা কোনো সমাধান না, মাঝে মাঝে দুঃখ কারোর সাথে ভাগ করে নিতে হয়। অভিক তখনও চুপ। আরাফাত একটু থেমে বলে, বুঝতে পারছি তুই আমার সাথে নিজের দুঃখগুলো শেয়ার করবি না, তাহলে যার সাথে নিশ্চিন্তে শেয়ার করতে পারবি তার সাথেই করিস। আঙ্কেল বলছিল তোর বিয়ের কথা, তুই বাবাকে বলিস এ নিয়ে আর কথা না তুলতে, আমার এসবে আগ্রহ নেই। এটা কেমন কথা? আমাদের সবার জীবনেই সঙ্গীর প্রয়োজন। বাট আই ডোন্ট নিড, মেজর অভিক ইজ এনাফ ফর হিম বলেই সে হন হন করে হাঁটা ধরে। আরাফাত অভিকের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, কিন্তু আজ আমি উপলব্ধি করলাম তোর কাউকে দরকার, অন্য সবার থেকে বেশি দরকার একজন সঙ্গীর, যার কাছে নির্দ্বিধায় খোলা বইয়ের মতো সবকিছু শেয়ার করতে পারবি। সুনীতি তার ফুপু সালমা খন্দকারের সাথে বসে বসে গল্প করছিল। গল্প করার ফাঁকে ফাঁকে আর চোখে সাজিদকে দেখছিল। সাজিদ একটু দূরে বসে কম্পিউটারে কিছু কাজ করছিল। সুনীতি আলাপচারিতা শেষে তার ফুফুকে বলে, এখন তাহলে আমি উঠি ফুফু? এত তাড়াতাড়ি চলে যাবি? হ্যাঁ, আসলে আজ ভার্সিটিতে যাব, একটু জরুরি ক্লাস আছে। সুনীতি উঠতেই যাবে, তখন সালমা খন্দকার সাজিদের উদ্দেশ্যে বলল, সাজিদ যা সুনীতিকে ওর ভার্সিটিতে গিয়ে ড্রপ করে আয়। সাজিদ বিরক্তি নিয়ে উঠে বসে। সুনীতির দিকে এক পলক তাকিয়ে বলে, চলে এসো, আমি গাড়িটা বের করি। সুনীতি মাথা নাড়ায়। সাজিদ বাড়ি থেকে বের হতেই সাগর এসে সেখানে উপস্থিত হয়। সালমা খন্দকার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। রান্নাঘরে গিয়ে তিনি আজকে রান্না করতে থাকেন। এই সুযোগে সাগর সুনীতির কাছে এসে তাকে বলে, ছোট ভাই হিসাবে তোমাকে একটা পরামর্শ দিচ্ছি আপু, তুমি চোখ কান খোলা রেখো, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো না। আজকালকার যুগে কাউকে এত সহজে বিশ্বাস করতে নেই। সুনীতি সাগরের এসব কথার কোনো মানে বুঝতে পারল না। কাকে উদ্দেশ্য করে সেই এই কথাগুলো বলল? সুনীতি কিছু সময় সাগরের পানে অবাক হয়ে যেয়ে থাকে। কিছু বলতে যাবে তার আগেই সাজিদ এসে বলে, তোমাকে না বললাম তাড়াতাড়ি আসতে? আমি গাড়ি বের করে কতক্ষণ ওয়েট করব? সুনীতি বলে, আচ্ছা চলুন, আমি যাচ্ছি। সুনীতি যাওয়ার জন্য সামনে পা বাড়াতেই সাগর আবারও তাকে উদ্দেশ্য করে বলল, যা বললাম সেই কথাটা মাথায় রেখো আপু। সুনীতি সাগরের দিকে এক পলক তাকিয়ে বাইরে চলে এলো। তারপর সাজিদ তার সামনে গাড়ি নিয়ে আসায় সাজিদের গাড়িতে উঠে বসলো। সাজিদ গাড়ি চালানো শুরু করলো। সাজিদের পাশের সিটেই বসে আছে সুনীতি। তার মনে একদম অন্যরকম ফিলিংস হচ্ছিল। সাজিদ হঠাৎ করে বলে উঠলো, আচ্ছা সাগর তোমায় কি বলছিল? সুনীতি বলল, তেমন বিশেষ কিছু না। সাজিদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ওর থেকে একটু দূরেই থেকো, ছোট থেকেই ও আমায় সহ্য করতে পারে না, কারণ মা ওর থেকে আমাকে বেশি ভালোবাসে, তাই হয়তো তোমাকে আমার নামে ভরকানোর চেষ্টা করবে। সুনীতি বলে, আমার বিশ্বাস আছে আপনার ওপর, কারো কথায় সেই বিশ্বাসে বিন্দুমাত্র ফাটল আসবে না। আমি জানি আপনি মানুষ হিসাবে অনেক ভালো। সাজিদ একটা বাঁকা হাসি দিয়ে মনে মনে বলে, এই অন্ধবিশ্বাসই তোমার জীবনে কাল হয়ে যাবে, আমাকে এত বিশ্বাস না করলেও পারতে। সাজিদ সুনীতিকে তার ভার্সিটির সামনে এসে নামিয়ে দিল। সুনীতি গাড়ি থেকে নামার সাথে সাথেই সাজিদের ফোনে কারো কল এলো। সাজিদ মৃদু হেসে ফোনটা রিসিভ করে কথা বলতে শুরু করলো। সুনীতি দেখলো সাজিদ কারোর সাথে কথা বলায় ব্যস্ত, তাই সে আর সাজিদকে কিছু না বলে সামনে এগিয়ে যেতে লাগলো। এদিকে সাজিদ ইভার সাথে কথা বলছিল। ইভা উদ্বিগ্ন স্বরে সাজিদকে বলে, তুমি কবে ইউএসএতে ফিরবে? তোমার জন্য আমি আর কত অপেক্ষা করব, প্লিজ তাড়াতাড়ি ফিরে আসো। সাজিদ বলে, আর কটা দিন অপেক্ষা করো, মায়ের শরীর অনেক খারাপ, তাকে নিয়ে রোজ হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এই অবস্থায় আমি কিভাবে যাই বলো? মায়ের প্রতি তো আমার একটা কর্তব্য আছে। তুমি তোমার মাকেও এখানে নিয়ে এসো, তাহলেই তো সমস্যা মিটে যায়। তুমি তো জানোই মা এই দেশ ছেড়ে কোথাও যেতে চায় না। ইভা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাদের বিয়ের কথাটা তোমার মাকে জানিয়েছো তো? সাজিদ বলার মতো কিছু খুঁজে পায় না। এখানে আসার কিছুদিন আগেই সাজিদ ইভাকে বিয়ে করে নিয়েছে। মূলত ইভার জেদের কারণেই বিয়ে করতে বাধ্য হয়েছে। সাজিদ একটু ভেবে বলে, মায়ের শরীরটা একটু ভালো হোক, তারপর না হয় বলবো। এদিকে সুনীতি ভার্সিটির গেট পেরিয়ে ভেতরে ঢুকতে যাবে, এমন সময় তার সামনে এসে দাঁড়ালো ছাত্রনেতা মন্টু। এই মন্টুই সেই ছেলে যার ভয়ে সুনীতির বাবা মা তাকে দ্রুত বিয়ে দিতে চাইছে। মন্টুকে দেখে সুনীতির ভীষণ রাগ হয়। সে মন্টুর উদ্দেশ্যে বলে, আমার সামনে থেকে সরো, না হলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করব। মন্টু একটা বিশ্রী হাসি দিয়ে বলে, চিৎকার করবে? আচ্ছা করো, দেখি কার বুকের এত পাটা আছে যে মন্টুর বিপক্ষে কথা বলে। সুনীতি মন্টুকে পাশ কাটিয়ে চলে যেতে নেবে, এমন সময় মন্টু তার হাত টেনে ধরে। সুনীতি রেগে মন্টুর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সেই থাপ্পড়ে মন্টু রেগে গিয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি মন্টুর গায়ে হাত দিয়েছো, এর ফল ভালো হবে না।
আমি তোমাকে ভয় পাই না, আমার গায়ে দ্বিতীয়বার স্পর্শ করার আগে এই কথাটা মনে রাখবে। মন্টু একটা বিশ্রী হাসি দিয়ে সুনীতিকে বলে, এর থেকেও আরো বেশি নিবিড় ভাবে স্পর্শ করব তোমায়, তোমার শরীরের প্রত্যেক অংশে আমার হাতের ছোঁয়া থাকবে। সুনীতি আরো কিছু বলতে যাবে, তার আগেই দেখতে পেল সাজিদ তার দিকে এগিয়ে আসছে। সাজিদ সুনীতির সামনে এসে জিজ্ঞেস করলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? সুনীতি কিছু বলতে যাবে, তার আগেই মন্টু বলে, এটাকে আমার শালাবাবু নাকি? কিন্তু আমি যতদূর জানি তোমার তো কোনো ভাই নেই। সাজিদ বলে, আমি ওর হবু বর। এই কথা শুনে মন্টু ভীষণ রেগে যায়। সুনীতির উদ্দেশ্যে বলে, তুমি এভাবে অন্য কাউকে বিয়ে করতে পারো না। বলেই সে এগিয়ে গিয়ে সাজিদের গায়ে হাত তুলতে যাবে, এমন সময় কিছু ছেলে পেলে এগিয়ে ছুটে আসে। তাদের সবাইকে আসতে দেখে মন্টু ভয়ে দূরে সরে যায়, কারণ এরা তার প্রতিপক্ষ নেতার দলের লোক। ছেলে পেলেগুলো এগিয়ে এসে সুনীতিকে বলে, এই ছেলে আবার তোমায় বিরক্ত করছিল, তোমায় না বলেছি আমাদের ভাইদের কাছে সাহায্য চাইতে? সুনীতি বলে, আপনাদের অনেক ধন্যবাদ ভাইয়া এগিয়ে আসার জন্য। এরপর সে সাজিদকে বলে, আপনি ঠিক আছেন তো? সাজিদ রেগে বলে, তোমাকে তো আমি ভালো মেয়ে ভেবেছিলাম, ভার্সিটিতে এসে এসব কি দেখলাম? আপনি ভুল বুঝছেন। ওই ছেলেটা চুপ, একদম চুপ। শুধুমাত্র মা তোমায় পছন্দ করেছে, এই জন্য আমি বিয়েতে বাধ্য, না হলে মরে গেলেও তোমায় বিয়ে করতাম না। সাজিদের কথা শুনে সুনীতির চোখে জল চলে আসে, তবুও সে চোখের জল মুছে বলে, ঠিক আছে, আপনাকে আমায় বিয়ে করতে হবে না, আমি ফুফুকে বলে দেব যে এই বিয়েটা যেন ভেঙে দেয়। আমারও একটা আত্মসম্মান আছে, যে লোক আমাকে এভাবে বলে তাকে তো আমি কোনো মতেই বিয়ে করব না। এই বলে সে চলে যায়। আর সাজিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমায় ক্ষমা করে দিও সুনীতি, আমি জানি তুমি ভালো মেয়ে, কিন্তু আমি যে অন্য একজনকে ভালোবাসি, আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না। কিন্তু মাকেও আমি সরাসরি না বলতে পারিনি, তাই আমায় এমনটা করতে হলো যেন বিয়েটা না হয়। এবার আশা করি সব ঠিক হয়ে যাবে।